বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবল 2023-24 আমরা তোমাদেরকে প্রত্যেকটি শিফট থেকে জিকে কোয়েশ্চেনগুলো আমরা আলোচনা করে দেবো। তোমরা জানো যে 2023-24 যে ভ্যাকেন্সি বার হয়েছিল সেখানে কিন্তু তোমাদের প্রথম বাংলাতে প্রশ্নপত্র এসেছিল। এর পূর্বে কিন্তু 2015 সালে এসেছিল। তারপরে মধ্যে তিনবার রিক্রুটমেন্টে কিন্তু হিন্দি ইংলিশে পরীক্ষা হয়। দেন তোমাদের 2023-24 ভ্যাকেন্সিতে আবারও কিন্তু পুনরায় তোমাদের বাংলায় প্রশ্নপত্র হয়েছিল। ওকে, 13টি লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু প্রশ্নপত্র হয়েছিল। তো বেশি কথা বাড়াবো না। তোমরা যারা সিলেকশন নিতে পারোনি, তোমরা ভালো করে প্রিপারেশন নাও। নতুন ভ্যাকেন্সি তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস চলছে, সেখানে অ্যাপ্লিকেশন করো এবং ভালো করে প্রিপারেশন নিয়ে তুমি তোমার স্বপ্নটাকে পূর্ণ করো। তো বন্ধুরা, 2023-24 থেকে তোমরা জানো যে তার যে পরীক্ষা তোমাদেরকে বলে দিচ্ছি, 20 ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়েছিল এবং পরীক্ষা চলেছিল 12ই মার্চ পর্যন্ত। ওকে, টোটাল 57+ শিফটে পরীক্ষা কন্ডাক্ট হয়েছিল। বিভিন্ন জায়গায় পরীক্ষা হয়েছিল, বিভিন্ন সেন্টারে। 57 শিফটের মধ্যে যেসব আমরা শিফটগুলো পেয়েছি এবং সেখান থেকে যে প্রশ্নপত্র পেয়েছি সেগুলো কিন্তু তোমাদেরকে আলোচনা করে দেবো। প্রায় 57 শিফটের প্রশ্নপত্র আমাদের কাছে রয়েছে। 20 ফেব্রুয়ারি থেকে 12ই মার্চ পর্যন্ত যেসব জিকেগুলো এসেছিলো সেগুলো তোমাদেরকে দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। ওকে, এই ভিডিওর মাধ্যমে তোমরা 40টি প্রশ্নপত্র পেয়ে যাবে। 40টি জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল সায়েন্স সব কিছু মিক্সড রয়েছে, স্ট্যাটিক জিকে মিক্সড রয়েছে। তো জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে যেটাকে বলা হয়, পার্ট যে তোমাদের সি থাকে, অর্থাৎ পার্ট বিতে তোমাদের এসে থাকে জিকে তোমরা জানো যে 20টি আসে। তো 20টি তোমাদেরকে 20 করে দুটো শিফটের এখানে রয়েছে। 40টি কোয়েশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। নেক্সট ভিডিওতে আরও নিয়ে আসবো। তোমরা কমেন্ট বক্সে জানাও যে এইরকম ভিডিও যদি চাও তাহলে অবশ্যই আরও তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো। ওকে, পুরো 57 শিফটের একদম জিকে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো বা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা শুধুমাত্র ভিডিওগুলো দেখে নেবে, তাহলে কী টাইপের প্রশ্নপত্র আসছে, কোথা থেকে আসছে, সেই টাইপের জিকেগুলো তোমরা কিন্তু পড়তে পারবে। ওকে, তোমরা জানো যে এসএসসি জিডি কনস্টেবলের জিকে এবং ডাব্লিউবিপি বা কেপি বা অন্যান্য জিকে কিন্তু অনেক আলাদা। সেহেতু তোমরা যে টাইপের তোমাদের জিকে আসছে বা যে টাইপের প্রশ্নপত্র তারা করছে সে টাইপের তোমরা কিন্তু জিকে, স্ট্যাটিক জিকে, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো কিন্তু পড়বে। ওকে, তো এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি, এটি কিন্তু প্রথম দিন অর্থাৎ 20 তারিখ তোমাদের পরীক্ষা শুরু হয়েছিল। 3টি করে শিফট হয় প্রত্যেক দিন, কোনো দিন 2টি করে শিফট হয়েছে, কোনো দিন 1টি করে শিফট হয়েছে। ওকে, তো প্রথম দিনের প্রথম শিফটের তোমরা 20টি পেয়ে যাবে এবং 21 তারিখ প্রথম শিফটের 20টি, টোটাল 40টি কোয়েশ্চেন কিন্তু এই পিডিএফের মধ্যে রয়েছে এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিয়ে দেবো। তো দেখো, প্রথম দিন প্রথম জিকে যেটা এসছে, প্রথম দিন প্রথম শিফটে। তো এখানে দেখো 2015 সালে ভারতের পরিকল্পনা কমিশনের জায়গায় কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তরটি হয়ে যাবে নীতি আয়োগ। এখানে অনেক তোমরা সেবি দেখতে পেয়ে যাবে, আরবিআই দেখতে পাবে, ন্যাবার্ড দেখতে পেয়ে যাবে। তো এখানে কিন্তু তোমাদের নীতি আয়োগটি সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো, কোন ভারতীয় সঙ্গীত শিল্পী প্রথম কণ্ঠশিল্পী হিসাবে সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন পায়? অর্থাৎ প্রথম সঙ্গীত শিল্পী হিসাবে প্রথম কণ্ঠশিল্পী অর্থাৎ কণ্ঠশিল্পী হিসাবে সর্বোচ্চ যে বেসামরিক সম্মান আমাদের ভারতরত্ন, সেটি কে প্রথম পেয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে, তোমরা জানো যে এআর রহমান হবে না, এটা হবে না, জাকির হোসেন হবে না। সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে এমএস শুভলক্ষ্মী। ওকে, নেক্সট বন্ধুরা দেখো 3 নম্বর প্রশ্নটি কী এসেছিল? কোন ভারতীয় নৃত্যশিল্পী 2018 সালে ওড়িশি নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দ্বারা সম্মানিত হয়েছিল? তো এটি সঠিক উত্তর তোমরা দেখতে পেয়ে যাবে সুরপা সেন। এখানে আরও তোমাদের অপশান দেওয়া হয়েছে, আমি তোমাদেরকে সঠিক উত্তরটি দিয়ে দিচ্ছি। তো তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবলের জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমরা স্ট্যাটিক জিকে শুধুমাত্র ফলো করবে। ওকে, নৃত্য হয়ে গেল, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজ্যের যে উৎসব হয়ে গেল, এগুলো থেকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো থেকে প্রচুর পরিমাণে কিন্তু প্রশ্ন আসছে। তোমাদের ইতিহাস, ভূগোল এগুলো থেকে খুব কম আসছে, যেগুলো আসবে সেগুলো কিন্তু ইজি আসছে, তোমরা পেরে যাবে। কিন্তু এইসব জায়গা থেকে কিন্তু প্রচুর পরিমাণে এসএসসি জিডি কনস্টেবলে তোমাদের প্রশ্নপত্র কিন্তু এসে থাকে বা এসেছে। তোমরা দেখতে পারো, ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। খেলা থাকা কিন্তু তোমরা 2-1টা প্রশ্ন পাবেই। তো দেখতে পাচ্ছ, ব্যাডমিন্টন সম্পর্কে নিচের কোন উক্তটি সঠিক হবে? এখানে দেখো ব্যাডমিন্টনের খেলার ব্যাপারে দুটো এখানে তোমাদের অপশান দেওয়া হয়েছে, এর মধ্যে কোনটি সঠিক হবে? তো দেখো এখানে বলে দেওয়া হয়েছে বিভিন্ন আননোন, তোমাদের এখানে ফ্যাক্ট দেওয়া হয়েছে। ব্যাডমিন্টন খেলার শুরুতে এবং যখন স্কোর সমান হয়, সার্ভার বাম সার্ভিস কোর্ট থেকে সার্ভ করে। আর 2 নম্বরে দেওয়া হয়েছে সার্ভার এবং রিসিভার সর্বদা বিপরীত সার্ভিস কোর্টে দাঁড়িয়ে থাকে
তবে একই দিকে থাকে। ওকে, এটি বলা হয়েছে। তো কোনটি সঠিক হবে? যদি তুমি ভাবো যে 1 নম্বরটা সঠিক হবে তাহলে তুমি 2 নম্বরে ক্লিক করবে। যদি ভাবো যে 2 নম্বরটা সঠিক হবে তাহলে শুধুমাত্র 2 এ ক্লিক করবে। তো এর যে সঠিক উত্তরটা সেটি কিন্তু 1 এবং 2 কোনোটিই তোমাদের সঠিক হবে না। অর্থাৎ দুটো যে এখানে বিবৃতি দেওয়া হয়েছে, দুটো বিবৃতি কিন্তু এখানে ভুল দেওয়া হয়েছে। ওকে, নেক্সট 5 নম্বর প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, ড্যাশ হলো একটি দেশ বা একটি দেশের সুসংজ্ঞায়িত অংশের সমস্ত ব্যক্তির একটি নির্দিষ্ট সময়ে জনতাত্ত্বিক, অর্থনৈতিক এবং সামাজিক তথ্য সংগ্রহ, সংকলন, বিশ্লেষণ এবং প্রচারের সম্পূর্ণ প্রক্রিয়া। তো তোমরা জানো যে আদমশুমারি, যেটাকে বলা হয় জনগণনা, তো সেটি হলো একটি দেশ বা দেশের সুসংজ্ঞায়িত অংশের সমস্ত ব্যক্তির একটি নির্দিষ্ট সময়ে জনতাত্ত্বিক এবং অর্থনৈতিক বা সামাজিক তথ্য সংগ্রহ, সেটি হলো আদিমশুমারি। ওকে, নেক্সট দেখো, বিচারকের অপসারণের বিষয়ে নিম্নে এখানে তোমাদের কয়েকটি বিবৃতি দেওয়া হয়েছে। তো কোন বিবৃতিটি তোমাদের সম্পূর্ণ করতে হবে? এখানে ড্যাশ দেওয়া হয়েছে। দেখো, ভারতীয় সংবিধান। ভারতীয় সংবিধান, এখানে নিচে তোমাদের 4টি অপশানে বিবৃতি দেওয়া হয়েছে, কোন বিবৃতি ঠিক হবে? তো দেখো, ভারতীয় সংবিধান ড্যাশ বিচারকদের অপসারণের জন্য একটি অত্যন্ত নমনীয় পদ্ধতি নির্ধারণ করে। বিচারকদের অপসারণের জন্য একটি অত্যন্ত জটিল পদ্ধতি নির্ধারণ করে। তো সঠিক উত্তরটি তোমাদের অপশান 2 হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ বিচারকদের অপসারণের জন্য একটি অত্যন্ত জটিল পদ্ধতি নির্ধারণ করে। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান 2। ওকে, নেক্সট তোমরা দেখতে পাচ্ছ, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স ONDC হলো ড্যাশ দেওয়া হয়েছে। ONDC হলো ড্যাশের একটি উদ্যোগ। তো সেটি সঠিক উত্তরটি হয়ে যাবে শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্যের প্রচার বিভাগ, সঠিক উত্তরটি। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ, মেন্ডেলিভ যখন তার কাজ শুরু করে, তার যে মেন্ডেল, তোমরা জানো যে মেন্ডেলের যে সে যখন তার যে কাজটা শুরু করে, মেন্ডেলিভ যখন তার কাজ শুরু করেন সেই সময়ে কতগুলি মৌল নিয়ে তিনি কাজ শুরু করেছিলেন? তো সঠিক উত্তরটি হয়ে যাবে, সকলে আমরা জানি, 63টি মৌল নিয়ে কিন্তু সে তার কাজ শুরু করে। ফটাফট আমরা তোমাদেরকে আলোচনা করে দেব, খুব টাইম নেব না। ভারতীয় উপমহাদেশে প্রচলিত লিপির প্রাচীনতম রূপটির নাম কি? তো সেটি হলো সিন্ধু লিপি। অনেকে পালি করে দেবে। ওকে, তো পালি হবে না, সংস্কৃত হবে না। ভারতীয় উপমহাদেশে প্রচলিত লিপির প্রাচীনতম রূপটির নাম হলো সিন্ধু লিপি, সঠিক উত্তরটি। নেক্সট তোমরা দেখো, প্রথম দিনে প্রথম শিফটে 10 নম্বর প্রশ্নটি কি এসেছিল জিকের, রঙ্গস্বামী কাপ ড্যাশ ক্রীড়ার সাথে জড়িত। এই কাপ থেকে কিন্তু একটা আসছে, প্রত্যেকটি শিফটে আমি ফলো করেছি। রঙ্গস্বামী কাপ কোন খেলার সঙ্গে জড়িত বা কোন খেলার সঙ্গে যুক্ত? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ রঙ্গস্বামী কাপ হলো হকি খেলার সঙ্গে যুক্ত। কোন খেলার সঙ্গে কোন কাপ যুক্ত? এখান থেকে তোমরা কিন্তু একটা প্রশ্ন পাবে বা খেলা থেকে তোমরা একটা পাবেই। এখানে দেখো এই শিফটে কিন্তু দুটো খেলা থেকে হয়ে গেল, একটা তোমাদের আগে এসছে, একটা এখানে চলে এলো। ওকে, ভলিবল থেকে একটা এসছে, একটা এখান থেকে, তো দুটো খেলা থেকে কিন্তু পেয়ে গেলে। তারপরে দেখতে পাচ্ছ, বরস হলো হিন্দু উৎসব দীপাবলির অনুরূপ যা ড্যাশ উপজাতি দ্বারা উদযাপিত হয়। অর্থাৎ বরস হলো একটা হিন্দু উৎসব বা দীপাবলির অনুরূপ, সেটা কোন উপজাতি দ্বারা উৎসবটি পালিত করা হয়? তো সেটি হলো ভার্লি এবং কোকনা উপজাতি দ্বারা বরস এবং হিন্দু উৎসবের যে দীপাবলির অনুরূপ সেটা কিন্তু তারা পালিত করে থাকে। নেক্সট, ড্যাশ হলো অর্থ যোগান সম্পর্কিত সর্বাধিক ব্যবহৃত পরিমাপ। এবার কিন্তু ড্যাশ দিয়ে অনেক প্রশ্ন এসছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অর্থ যোগান সম্পর্কিত সর্বাধিক ব্যবহৃত পরিমাপ হলো M3। ওকে, সঠিক উত্তরটি হয়ে যাবে M3। নেক্সট বন্ধুরা, সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা। এটা একদম ইজি দিয়ে দিয়েছে যে সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা তোমরা জানো যে জ্যোতিবা ফুলে, জ্যোতিরাও ফুলে, তো জ্যোতিবা ফুলে বলা হয়ে থাকে, তো জ্যোতিরাও ফুলে। ওকে, নেক্সট, মহিলা সংরক্ষণ বিল 2023 অনুসারে, এটি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়েছে, 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স শেষের দিকে ডিসেম্বর নাগাদের। তো তোমরা লাস্ট 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই তোমরা ফলো করবে। তো মহিলা সংরক্ষণ বিল 2023 অনুসারে লোকসভা এবং রাজ্য বিধানসভার মহিলাদের জন্য কতগুলি আসন সংরক্ষিত ছিল? তো তোমরা সকলেই জানো যে 1/3 মহিলাদের জন্য আসন লোকসভা এবং রাজ্যসভার মধ্যে কিন্তু 1/3 তাদের আসন সংরক্ষিত থাকে। অ্যাথলেটিক্স, এটাও দেখো খেলা থেকে, এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স। তো খেলা থেকে কটি হয়ে গেল? 3টি হয়ে গেল। ওকে, অ্যাথলেটিক্স IAAF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ড্যাশ সাল থেকে সম্পূর্ণ পেশাদার প্রতিযোগিতায় পরিণত হয়েছে। এটি সঠিক উত্তরটি হয়ে যাবে 1997 সাল থেকে IAAF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 1997 সাল থেকে সম্পূর্ণ পেশাদার প্রতিযোগিতায় পরিণত হয়েছে।
কিছু কিছু হার্ড কিন্তু প্রশ্ন দেওয়া হয়েছে। তারপরে দেখতে পাচ্ছ 2023 সালের 23শে মে, অর্থাৎ এটিও কিন্তু তোমাদের মে মাস 2023, তোমাদেরকে বলেছি যে লাস্ট এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আসছে। তো 2023 সালের 23শে মে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া CCI এর চেয়ারপারসন হিসাবে কে যোগদান করেছিলেন, সেটি হবে তোমরা দেখতে পাচ্ছ রবনীত কৌর। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ ভারতীয় সংবিধানের ভাগ IV, অর্থাৎ যে আমাদের ভারতীয় সংবিধানের যে ভাগ রয়েছে তার 4A অনুসারে একজন পিতামাতা বা অভিভাবকের দায়িত্ব হলো তার ড্যাশ বছরের মধ্যবর্তী সন্তান ও প্রতিপালকে তার ক্ষেত্র অনুযায়ী শিক্ষার সুযোগ প্রদান করা। তো সেটি হবে, তোমরা জানো যে 6-14 কিন্তু সেই ধারাটি লাগু করা হয়েছে। তো সঠিক উত্তরটি হয়ে যাবে 6, তোমরা দেখতে পাচ্ছ 6 নাম্বার, তোমাদের 6 তোমরা দেখতে পাচ্ছ 14। ওকে, তো তোমরা কিন্তু সংবিধান থেকেও প্রশ্ন পাবেই। 2023 সালে, এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, 2023 সালের মে মাসে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী, তোমরা জানো শুষ্ক মুক্ত রাজ্য অর্থাৎ ফেয়ার ফ্রি স্টেট, অর্থাৎ তোমরা জানো যে একদম মেলাকে ফ্রি করে দেওয়া হয়েছে, সেটি কিন্তু তোমরা জানো যে ইউপি। এর জন্য ভারতরত্ন বা ডাক্তার আম্বেদকর পুরস্কার কে পেয়েছিল? তো এখানে বলেছিল কোন মুখ্যমন্ত্রী, সেহেতু সেটা ইউপি, তো ইউপির মুখ্যমন্ত্রী তোমরা জানো যে যোগী আদিত্যনাথ। তো সঠিক উত্তরটি হয়ে যাবে ইউপি। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্নটি কী এসেছিল, পণ্ডিত বিরজু মহারাজ ছিলেন একজন ভারতীয় নৃত্যশিল্পী, সুরকার, গায়ক এবং ভারত কত্থক নৃত্যের তোমরা ড্যাশ কালাকা বৃন্দাদিন ঘরানার একজন দিকপাল। তো তোমরা জানো যে কত্থক যেটা নৃত্য সেটি কিন্তু উত্তরপ্রদেশের কত্থক নৃত্য বা উত্তর ভারত, তো সেটি কিন্তু উত্তরপ্রদেশ আমি ধরছি। তো উত্তরপ্রদেশের রাজধানী কোথায়? লখনৌ, তো সঠিক উত্তরটি কিন্তু লখনৌ হয়ে যাবে। ওকে, নেক্সট 20 নম্বর তোমরা দেখতে পাচ্ছ এখানে ড্যাশ সালে ভারতের প্রথম অর্থনৈতিক আদিমশুমারি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল সহযোগিতায় লাক্ষাদ্বীপ ছাড়া সমগ্র দেশ জুড়ে প্রচারিত হয়েছিল 1997 সালে। তো 20টি প্রশ্ন হয়ে গেল, এটি কিন্তু তোমাদের প্রথম দিনের প্রথম শিফটের 20টি প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম। এবার তোমাদের আলোচনা করব 21 তারিখের প্রথম শিফটের 20টি প্রশ্ন। ওকে, তো এখান থেকে শুরু হচ্ছে 20টি প্রশ্ন প্রথম শিফটের, অর্থাৎ 21 তারিখ প্রথম শিফটের 20টি প্রশ্ন। ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন অনুচ্ছেদে উল্লেখিত আছে যে কোন অপরাধের অভিযুক্ত কোনো ব্যক্তিকে তার নিজের বিরুদ্ধে সাক্ষী হতে বাধ্য করা যাবে না? তো সেটি সঠিক উত্তরটি হয়ে যাবে অনুচ্ছেদ 20-তে। ওকে, নেক্সট দেখো দ্বিতীয় প্রশ্নটি কি এসেছিল, আপেক্ষিকতা তত্ত্বের সাহায্যে ড্যাশ পদার্থবিজ্ঞানের ল্যান্ডস্কেপকে রূপান্তরিত করেছেন। এই তত্ত্বটি কোয়ান্টাম মেকানিক্সের তত্ত্ব রূপায়ণে বিপুল অবদান রেখেছিল। সঠিক উত্তরটি হয়ে যাবে আলবার্ট আইনস্টাইন। ওকে, আলবার্ট আইনস্টাইন পদার্থবিজ্ঞানের ল্যান্ডস্কেপকে রূপান্তরিত করেছেন। নেক্সট তোমরা জানো যে সবুজ বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? তো সবুজ বিপ্লব তোমরা জানো যে সবুজ বিপ্লব কৃষিকাজের সঙ্গে যুক্ত। তো সবুজ বিপ্লবকে আরও কি বলা যেতে পারে? তো শ্বেত বিপ্লব বলা যাবে না, নীল বিপ্লবও বলা যাবে না, বিশ্ব বিপ্লবও বলা যাবে না, সেটি কিন্তু কৃষি বিপ্লব বলা যেতে পারে। ওকে, সবুজ বিপ্লবকে কৃষি বিপ্লব বলা যেতে পারে। হর্ষবর্ধনের সাম্রাজ্য কতগুলি স্বতন্ত্র অঞ্চলে বিভক্তি ছিল? সেটি কিন্তু 2টি স্বতন্ত্র অঞ্চলে কিন্তু হর্ষবর্ধনের সাম্রাজ্য তোমাদের বিভক্তি ছিল। দেখো লাবণী বা লাবণী নৃত্যশৈলী নিম্নলিখিত কোন রাজ্যের অন্তর্গত? তোমরা জানো যে লাবণী হলো মহারাষ্ট্রের নৃত্যশৈলী। নেক্সট দেখো ভারতে কৃষকদের উপর সবুজ বিপ্লবের প্রভাব সম্পর্কে নিম্নলিখিত বিষয়গুলি পড়ুন। এখানে কিন্তু তোমাদের আবারও বিবৃতি দেওয়া হয়েছে, বিবৃতি থেকে তোমাদেরকে কিন্তু অপশান খুঁজে বার করতে হবে। তো দেখো এ এবং বি দুটো বিবৃতি দেওয়া হয়েছে এবং এখানে তোমাদেরকে অপশানে দেওয়া হয়েছে শুধুমাত্র বি ঠিক, এ বি দুটোই ঠিক, এ বি বা এ ঠিক, এইরকমভাবে কিন্তু তোমাদেরকে অপশান চুজ করতে হবে। তো দেখো তোমাদেরকে বিবৃতি দুটো তোমরা পড়ো। সবুজ বিপ্লবের সূচনা কৃষকদের তাদের আয়ের স্তর বাড়াতে সাহায্য করেছিল। কৃষি উৎপাদনশীলতার বৃদ্ধির জন্য কৃষকরা তাদের উদ্বৃত্ত আয় ফিরিয়ে দেয়। তো দেখো সবুজ বিপ্লবের সূচনা কৃষকদের তাদের আয়ের স্তর বাড়াতে সাহায্য করেছিল, এটা কিন্তু ভুল হবে। কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কৃষকরা তাদের উদ্বৃত্ত আয় ফিরিয়ে দেয়, এটাও কিন্তু ভুল। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে এ ও বি, এর কোনোটিই কিন্তু সঠিক হবে না।
নেক্সট, প্রতিবেশী দেশগুলির মধ্যে কোনটি ভারতের অংশ ছিল? তোমরা জানো যে প্রতিবেশীদের দেশ রয়েছে, তার মধ্যে পাকিস্তান এবং বাংলাদেশ কিন্তু ভারতের লাগালাগি অংশ। এখানে দেখো নেপালও দিয়েছে, কিন্তু চীন হবে না, যেহেতু চীন ভারতের লাগালাগি অংশ নয়। ইন্দোনেশিয়া, ভুটানও হবে না, ভুটান লাগালাগি অংশ কিন্তু ইন্দোনেশিয়া নয়। শ্রীলঙ্কা হবে, কিন্তু মালদ্বীপ ছাড়াছাড়ি অংশ। তাহলে প্রতিবেশী দেশগুলির মধ্যে একদম স্থল যোগাযোগ রয়েছে বা একদম ভারতের মধ্যে একটি অংশ, সেটি কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশ প্রতিবেশী দেশগুলির মধ্যে ভারতের অংশ ছিল, আগেও ছিল এবং এখনও কিন্তু ধরে নাও তোমাদের অংশ হিসাবে কিন্তু ধরা যেতে পারে। নিম্নলিখিত কোনটি ভারতে নৃত্যের জন্য সর্বোচ্চ পুরস্কার? তো নৃত্যের জন্য তোমরা জানো যে খেলার জন্য অর্জুন পুরস্কার হয়ে থাকে, তার সঙ্গে সঙ্গে তোমরা জানো যে পুরস্কারগুলো দেওয়া হয়ে থাকে ফিল্মফেয়ার পুরস্কার থেকে শুরু করে। তো নৃত্যের জন্য কোন পুরস্কার সর্বোচ্চ পুরস্কার? সেটি হলো সঙ্গীত নাটক একাডেমি কিন্তু তোমাদের নৃত্যের জন্য পুরস্কার। দিলীপ ট্রফি, দেওধার ট্রফি, এগুলো কিন্তু তোমাদের পড়ে থাকে। তো দিলীপ ট্রফি বা দেওধার ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? তো সেটি কিন্তু ক্রিকেটের সঙ্গে যুক্ত। তোমাদেরকে আগে বলেছি প্রথম শিফটেও কিন্তু একটা এসছে, কোন খেলার সঙ্গে যুক্ত। দেখো যারা যে শিফটগুলো তারা তৈরি করে, তোমার শিফটে যা আসবে এই শিফটেও কিন্তু সেই টাইপের প্রশ্ন আসবে। ওকে, তো দেখো প্রথম শিফটেও খেলা থাকা দিয়েছিল তোমাদের একটা ট্রফি, তো এখানেও কিন্তু তোমাদের দেওয়া হয়েছে যে দিলীপ ট্রফি বা দেওধার ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত। নেক্সট, মহারাষ্ট্র সরকার কর্তৃক প্রতিষ্ঠিত উদ্যোগ রত্ন পুরস্কার, এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পুরস্কার 2023-এ কাকে দেওয়া হয়েছিল? সেটি কিন্তু রতন টাটাকে মহারাষ্ট্র সরকার কর্তৃক যে পুরস্কার উদ্যোগ রত্ন, সেটি কিন্তু রতন টাটাকে দেওয়া হয়েছিল। 2011 সালের আদিমশুমারি অনুযায়ী নিম্নের কোন রাজ্যের মহিলাদের সাক্ষরতার হার সবচেয়ে কম? তো 2011 সালের আদিমশুমারি অনুযায়ী মহিলাদের সাক্ষরতার হার সবচেয়ে কম হলো রাজস্থান, এবং সবচেয়ে বেশি কোথায় বলো তো? সবচেয়ে বেশি হলো কেরালা। ওকে, সবচেয়ে বেশি। নেক্সট, প্রধানমন্ত্রী জনধন যোজনা PMJDY এর অধীনে 2023 সালের 9 আগস্ট পর্যন্ত মধ্যপ্রদেশের ড্যাশ পরিবারকে জনধন অ্যাকাউন্ট প্রদান করা হয়েছে। যে তোমাদের প্রধানমন্ত্রী জনধন যোজনা যে তোমাদের অধীনে 2023 সালে 9 আগস্ট, এটা কারেন্ট অ্যাফেয়ার্স, মধ্যপ্রদেশের কত শতাংশ পরিবারকে জনধন অ্যাকাউন্ট প্রদান করা হয়েছে? তো 100% পরিবারকে জনধন অ্যাকাউন্ট কিন্তু প্রদান করা হয়েছে। 13 নম্বর প্রশ্নটি, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি ভারতের বিত্ত কমিশনের সাথে সম্পর্কিত? তো অনুচ্ছেদ তোমরা দেখতে পাচ্ছ 280 কিন্তু বিত্ত কমিশনের সাথে সম্পর্কিত। নেক্সট 14 নম্বর প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, রাজ্যের মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কালাইগনার মাগালির উরিমাই তোমরা দেখতে পাচ্ছ থগাই থিওম যে উদ্যোগ, সেটা কিন্তু চালু করেছিল তামিলনাড়ু সরকার মহিলাদের সুরক্ষার জন্য। নেক্সট দেখো, ভারতীয় ক্রীড়াবিদ আনাকা অলঙ্কমণি কোন খেলাটি খেলেন? তো এটাও আসতে পারে যে আনাকামণি কোন খেলার সঙ্গে যুক্ত? সেটি হবে স্কোয়াশ। নেক্সট তোমরা 16 নম্বর দেখতে পাচ্ছ, পরিষেবা কর হলো টেলিফোন পরিষেবা, স্টক ব্রোকার, হেলথ ক্লাব, বিউটি পার্লার, ড্রাই ক্লিনিক পরিষেবা ইত্যাদির মতো পরিষেবার উপর প্রযোজ্য করা যা ড্যাশ সালে চালু হয়েছিল। সেটি কিন্তু 1994 থেকে 95 সালে কিন্তু চালু হয়েছিল। দেখো, ওস্তাদ বিসমিল্লাহ খান কোন কিসের সঙ্গে যুক্ত, বা ওস্তাদ বিসমিল্লাহ খান তার কোন বাদ্যযন্ত্রের সঙ্গে বিখ্যাত ছিল, বা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তো তোমরা জানো যে সানাই বাদক ওস্তাদ বিসমিল্লাহ খান। ওকে, চোখ বন্ধ করে তোমরা অপশান চুজ করে নেবে। কোন খেলায় অংশগ্রহণকারীদের প্যাজিলিস্ট বলা হয়? তো প্যাজিলিস্ট বলা হয় তোমাদের বক্সিং যারা খেলে থাকে তাদেরকে কিন্তু পিজুলিস্ট বলা হয়ে থাকে। ওকে, নেক্সট, সরোজিনী নাইডু ড্যাশ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে দায়িত্ব পায়? তো 1925 সালে কিন্তু সরোজিনী নাইডু ভারতীয় যে জাতীয় কংগ্রেসের সভাপতি হয় সরোজিনী নাইডু, সে কিন্তু 1925 সালে দায়িত্ব পালন করেন। নেক্সট লাস্ট তোমরা দেখো প্রশ্নটা তোমাদের কি দেওয়া হয়েছে, লোসার উৎসব। তোমরা জানো যে লোসার যে উৎসবটা, এটাও কিন্তু তোমাদের এসে থাকে যে লোসার উৎসব কোন অঞ্চলে পালন করা হয়ে থাকে? তো লাদাখ এবং তিব্বত সম্প্রদায় পালন করে থাকে। এখান থেকে তোমরা একটা প্রশ্ন পেয়ে যাচ্ছ। তো লোসার উৎসব লাদাখ এবং তিব্বত সম্প্রদায়ে পালিত হয়, তো কি কারণে সেটা পালন করা হয়? ওকে, তো সেটি কিন্তু নববর্ষের উৎসব হিসাবে লোসার উৎসব পালন করা হয়। তো প্রথম
দিন 20 তারিখ তোমাদের 20টি কোয়েশ্চেন প্রথম শিফটের এবং 21 তারিখ তোমাদের 20টি কোয়েশ্চেন প্রথম শিফটের আমরা কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে টোটাল 40টি কোয়েশ্চেন আলোচনা করে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ কোন কোন টাইপের তোমাদের প্রশ্নগুলো আসছে, উৎসব থেকে, খেলা থেকে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স 3-4টা থাকছে। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে ইতিহাস থেকে কোনো প্রকার প্রশ্ন খুবই কম। ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান যে আমাদের সায়েন্সগুলো রয়েছে সেখান থেকে অনেক প্রশ্ন কিন্তু দিচ্ছে না। তোমরা সবসময় স্ট্যাটিক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলোই তোমরা কিন্তু ফলো করে যাবে, সেখান থেকে 10-12 কোয়েশ্চেন ইজিলি তোমরা পেয়ে যাবে। ওকে, আর অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো আমরা প্রত্যেক দিন তোমাদেরকে 40টি কোয়েশ্চেন, 60টি কোয়েশ্চেন করে আমরা প্রত্যেকটি শিফটে তোমাদেরকে দিয়ে দেবো। টোটাল তোমাদের পরীক্ষা হয়েছিল 20 তারিখ থেকে 12ই মার্চ পর্যন্ত। তো প্রত্যেক দিন আমরা যে শিফটগুলো পেয়েছি সেগুলো কিন্তু প্রশ্নপত্র নিয়ে তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো। তোমরা অবশ্যই ভিডিওগুলো একবার দেখে নেবে। ধন্যবাদ।